ওকে সো লাস্ট দুইটা কথা যারা আসেন নাই তাদের জন্য একটু কুইক বলে দিই এই কোর্সটা আসলে আমরা কি দেখি কস্ট অ্যাকাউন্টিং এই কোর্সে আমরা বেসিক্যালি দেখি যে একটা প্রোডাক্টের কস্টিং মেথড এখন বিভিন্ন টাইপের প্রোডাক্ট তার বিভিন্নভাবে কস্টিং মেথড ওকে সো এই কোর্সে উই উইল বি লুকিং ইনটু ডিফারেন্ট টাইপস অফ কস্টিং মেথড আমরা যখন সার্ভিসের কথা বলি আমরা যখন কোনো প্রোডাক্টের কস্টিং এর কথা বলি ইটস নট নেসেসারি হ্যাজ টু বি আ প্রোডাক্ট ব্যাংক কি কোনো প্রোডাক্ট বিক্রি করে আপনাকে করে টাকা রাইট রাইট বাট ওরা একটা সার্ভিস চার্জ একটা সার্ভিস প্রোভাইড করে আমি এখানে কি প্রোভাইড করছি আপনাদের সার্ভিস সো হাউ ডাজ আই ডু দ্য কস্টিং যে জিনিসটাকে আমরা প্রোভাইড করছি সে ফর এক্সাম্পল চাল না রাইট বা ফর এক্সাম্পল ফুড পান না তারা একটা ডেলিভারি চার্জ নেয় না ওরা কিন্তু আপনাকে ফুডটা বিক্রি করছে না ওরা আপনাকে কি বিক্রি করছে সার্ভিসটা রাইট যে তোমার বাসায় বা তোমার অফিসে আমি ফুডটা ডেলিভারি করে দেবো সেটার জন্য ইউ হ্যাভ টু পে মি সার্টেন অ্যামাউন্ট ওকে সো ওই জিনিসটাকে আমরা বলি কস্ট অবজেক্ট ইট মাইট বি আ প্রোডাক্ট ইট মাইট বি আ সার্ভিস ওকে না কস্টিং এ যখন কথা আসে লাস্ট ক্লাসে যারা ছিলেন আমরা কস্টিং যখন করি কি কি আমরা কনসিডার করি যখন আমরা কস্টিং করি তিনটা জিনিস করি এই তিনটা জিনিস পরে জানাচ্ছি বাট ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ডিরেক্ট কস্ট না অ্যাকাউন্টিং এ একটা জিনিস থাকে নামের মধ্যে এক্সপ্লেনেশন থাকে ইটস ইউর ডিরেক্ট ইটস ইউর কস্ট ওকে ডিরেক্ট কস্ট বলতে কি বোঝায় সেই প্রোডাক্টটা বানাতে আমার কি কি খরচ লেগেছে না ওই খরচটা ওই প্রোডাক্টটা যদি না থাকতো তাহলে আমার এই খরচটা থাকতো না সেটাকে আমরা বলি ডিরেক্ট কস্ট নাও ফর এক্সাম্পল প্রাণের লিচি ডিমটা কে খেয়েছে সবাই খেয়েছে রাইট এখন সে ফর এক্সাম্পল প্রাণ কালকে বললো যে আমি এই লিচি ডিমটা বানাবো তার মানে তাহলে কি তার ওই যে লিচিগুলো সে যদি লিচি দিয়ে থাকে যে লিচিগুলো সে কিনে নিয়ে আসে সেটা ওই প্রোডাক্টের জন্য ছিল না সেটা আমার কি ছিল ডিরেক্ট কস্ট যদি কালকে আমি লিচি ড্রিঙ্কটা বন্ধ করে দিই ওই লিচিগুলো কি আমার লাগবে না লাগবে না সো সেভাবে আমি বলতে পারি এটা ডিরেক্ট কস্ট না প্রাণ আর ফেলে প্লাস্টিকের প্রোডাক্ট আছে না হয় তারা ওই যে পানি ঢালাটাও আছে রাইট তারপর তাদের প্লাস্টিকের খেলনাও আছে রাইট এখন একটা ফ্যাক্টরিতে মনে করেন তারা 5টা প্লাস্টিকের প্রোডাক্ট বানায় রাইট 1 2 3 4 5 নাও এই 5টা প্রোডাক্টের জন্য তাদের একটা ফ্যাক্টরি ম্যানেজার থাকে ফর এক্সাম্পল আমি জাস্ট এক্সাম্পল দিলাম একটা ফ্যাক্টরি ম্যানেজার থাকে এখন আমি বললাম প্রোডাক্ট নাম্বার 5 ইজ আ লস প্রজেক্ট অফ করে দিলাম ফ্যাক্টরি ম্যানেজার কি চাকরি থাকবে না চলে যাবে কেন এক্স্যাক্টলি তার বাকি 4টা প্রোডাক্ট তো আছে সেই বাকি 4টা প্রোডাক্ট জন্য তো ওভারলুক করছে রাইট সে বাকি এই 4টা প্রোডাক্ট শুধু দেখছে কিন্তু মনে করেন এই প্রোডাক্টের জন্য আমার ছিল 10টা এমপ্লয়ি এটা ছিল 20টা এটা ছিল 10টা এটা ছিল 40টা এটা ছিল 15টা আমি যখন প্রোডাক্ট নাম্বার 5 বন্ধ করে দিই আমার কোন এমপ্লয়িগুলোর জব চলে যাবে 15 জন রাইট এই 15 জনের জব ইজ গন এই 15 জন হচ্ছে আপনার ডিরেক্ট কস্ট যে এই প্রোডাক্টটা না থাকলে আমার এই খরচটা হবে না ওকে এই খরচটা হচ্ছে শুধু আমার এই প্রোডাক্টটা এক্সিস্ট করছে বলে ওকে আর ফ্যাক্টরি ম্যানেজার হচ্ছে আপনার ইনডিরেক্ট কস্ট যে প্রোডাক্টটা থাকুক বা না থাকুক এই প্রোডাক্টটা এই খরচটা আমার থাকবে আরো ইজিলি এক্সাম্পল হিসেবে যদি বলি আমি সিকিউরিটি গার্ডের সাথে কি কোনো সম্পর্ক আছে প্রোডাক্টের তার ডিপার্টমেন্ট কি তোমাকে যে একটা গেট দিলাম তুমি এই গেটের উপর ভিতরে কি হচ্ছে সেটা তোমার বিষয় না গেটটাকে সিকিউর রাখো 5টা প্রোডাক্ট বানাচ্ছি ভিতরে না 10টা প্রোডাক্ট বানাচ্ছি সেটা তার টাকা খরচ আছে সেই খরচটা তো আমার কনসিডার করতে হবে সেই খরচটাকে আমি বলি ইনডিরেক্ট কস্ট যেটা ডিরেক্টলি প্রোডাক্টের সাথে রিলেটেড না ওকে এটা বুঝা গেছে না
আমি বাইক আনতে চাইছিলাম বিকজ এখানে অনেক বাইক ফ্যান আছে, কিন্তু আবার ডিলিট করে আরেকটা দুধের আইসিমিতে করি। যাই হোক, এখন মনে করেন এই প্রোডাক্টটা বানাবো, ওকে? এই প্রোডাক্টটা বানানোর জন্য আমার কি কি কনসিডার করতে হবে? একটা প্রোডাক্ট বানানোর জন্য এক্সকিউজ মি, আমার কি কি কনসিডার হবে? দিস থ্রি ফ্যাক্টরস, ওকে? ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। নাও হোয়াট ইজ ডিরেক্ট ম্যাটেরিয়ালস? একটু আগে কি বললাম যে আমি যদি লিচি ড্রিঙ্ক বানাই, যখন সেই লিচি ড্রিঙ্কটা আমার কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, যে আমার যদি এই লিচি ড্রিঙ্কটা না থাকতো তাহলে আমার এই লিচির দানাগুলো লাগতো, রাইট? সো ওই প্রোডাক্টটা হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস, যে কাঁচামালটা আমি ইউজ করছি, যে কাঁচামালটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস। নেক্সট যেটা আছে, এই যে একটু আগে যে বললাম ডিরেক্ট লেবারের কথা, যে ওই প্রোডাক্টটা বানাতে যে যে এমপ্লয় আমার দরকার ছিল ওই প্রোডাক্টটা বানাতে, ওই প্রোডাক্ট যদি না থাকতো এই এমপ্লয়গুলোও থাকবে না, ওকে? তাহলে হচ্ছে আমার ডিরেক্ট লেবার। এই দুটো ইজি, বুঝা গেছে? এই দুটোতে আসলে বেশি বোঝানোর কিছু নেই, এগুলো নামের মধ্যেই বুঝেছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা ডিরেক্টলি লাগে আমার ওই প্রোডাক্টটা বানাতে, ডিরেক্ট লেবার যারা ডিরেক্টলি ওই প্রোডাক্টটা বানাচ্ছে, ওকে? ইজি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই প্রোডাক্টটা না থাকলে এদের দরকার হবে না, ঠিক আছে? না, ঝামেলা হচ্ছে এই বাজারে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি? আপনার ইলেকট্রিসিটি খরচ, আপনার সিকিউরিটি গার্ডের বেতন, আপনার ক্লিনিং সার্ভিস, যে আনুষঙ্গিক খরচগুলো থাকে সেগুলো হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড। না, কিছু কোম্পানির মনে করেন ফ্যাক্টরিও থাকে, রাইট? একটা আছে ফ্যাক্টরি, একটা আছে ওভারহেড, দুইটা আমি ম্যানুফ্যাকচারিং করি। হ্যাঁ, আমি কি এখানে আমার হেড অফিসের কথা বলতেছি? হেড অফিসের খরচটা আমার দিতে হবে না? আমি হেড অফিসের খরচটা কোথায় দিব? ডিরেক্ট লেবারে দিব, ম্যাটেরিয়ালসে বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিব? না, একটাও দিব। কেন দিব না বলছি? এটার নাম কি? ম্যানুফ্যাকচারিং, মানে সেই প্রোডাক্টটা বানাতে, সেই প্রোডাক্টটা বানাতে আমার কি কি ওভারহেড লাগছে, ওকে? হেড অফিস কি আমার প্রোডাক্টের সাথে কোনো সাথে সম্পর্ক আছে? না, হেড অফিস কিন্তু ডিফারেন্ট, ওইটা অন্য খরচ। এখানে শুধু আমি বলি, ইজি ল্যাঙ্গুয়েজে বলি, যে আপনি যদি ম্যানুফ্যাকচারিং এ যান, এই মনে করেন আপনার ফ্যাক্টরি, এটা হচ্ছে আপনার হেড অফিস। হেড অফিসের খরচ কখনোই এখানের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ হবে না, ওকে? আমরা শুধু যখন প্রোডাক্টের কস্টিং করবো শুধু ফ্যাক্টরির ওভারহেডগুলো নিব। ফ্যাক্টরির ইলেকট্রিসিটি বিল কত আসছে, ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের বেতন কত, ফ্যাক্টরি ম্যানেজারের বেতন কত, ফ্যাক্টরির মনে করেন যে আমরা যে মেইনটেনেন্স করি সেগুলোর কত টাকা লাগে, এটা শুধু ফ্যাক্টরি হিসাবটা করছি। এখন বলতে পারেন স্যার তাহলে সার্ভিসের ব্যাপারে কি করবো? এখন যদি ব্যাংকের কথা বলি, ব্যাংকের একটা হেড অফিস আছে, আর ব্যাংকের ফ্যাক্টরি বলতে কি বুঝে? ব্যাংকের ফ্যাক্টরি কে হবে? না না, ব্যাংকের ফ্যাক্টরি কে হবে? মানে এখানে বুঝেন হেড অফিস তো হেড অফিস আসতো, তারা দেবতা, ওকে? ওদের ওদের আমি ব্যাংকের একটা ফ্যাক্টরি যদি বলি, ফ্যাক্টরি কে হবে? ব্রাঞ্চেস গুলো, বিভিন্ন ব্রাঞ্চ আছে না আমাদের ব্যাংকের, সেই ব্রাঞ্চগুলো আমি ফ্যাক্টরি হিসেবে কনসিডার করতে পারবো। কেন? কারণ ওখানে তো আমি প্রোডাক্টটা বানাচ্ছি বা ওখানে আমি সার্ভিসটা প্রোভাইড করছি, রাইট? এইখানে আমার শুধু আমি কোনটা কনসিডার করবো? যেখানে আমার ফ্যাক্টরির যে খরচগুলো হচ্ছে। এখন আপনি কনসিডার করবেন আপনার হেড অফিসের খরচ, নন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। নন ম্যানুফ্যাকচারিং ওভারহেডে সেলিং, এখন সেলিং কস্ট আমার ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কেন আসলো? সেলিং তো আমি বলতে পারি যে আমার প্রোডাক্টের সাথে অ্যাড করা উচিত। স্যার একটু বিরক্ত করুন প্লিজ, ওভারহেডের ব্যাপারটা স্যার আমি ক্লিয়ার না, মানে এটা কি পার পারসন বুঝে নিতে সেরকম কিছু না, পার পারসন কিছু না। আপনি আপাতত ধরেন ওভারহেডের পুরো খরচটা আমি ডিভিশন কিভাবে করবো? এখন স্যার ফর এক্সাম্পল মনে করেন আমার ফ্যাক্টরিতে আছে 3টা প্রোডাক্ট, ওকে? আমার মাসের ইলেকট্রিসিটি বেতন আসছে 1 লাখ টাকা, ওকে? এই 1 লাখ টাকা আপনি কিভাবে ভাগ করবেন? এখন ওই চিনি আপনি স্যার আলাদা মিটার রাখবেন, আর কাজ নেই, মানে আলাদা মিটার রাখতে তো আবার ঝামেলা, কারণ এটা তো আমার অফিসে ইউজ করতেছে, তাই না? কিভাবে এটা ভাগ করবেন এই 1 লাখ টাকা? মানে বিদ্যুৎ ওরা তো বলছে আমি 1 লাখ টাকা পাই, আপনি কোন প্রোডাক্টে দিবেন 1 লাখ টাকা? তার আন্ডারে দিবেন 1 লাখ টাকা,
কিভাবে ডিজাইন সেটাই হবে একটা চ্যাপ্টার, সেটাই একটা মাশাআল্লাহ খুব একটা কিউট চ্যাপ্টার আছে। এখন মনে করেন এরকম ইলেকট্রিসিটি খরচ, ঠিক আছে? আর আপনি বলতে পারেন স্যার যার বেশি মেশিন, যে বেশি মেশিন ইউজ করছে তার বেশি দেন। মনে করেন যে আমার 3টা প্রোডাক্ট, সে ইউজ করলো 10,000 মেশিন আওয়ার, ওকে? প্রোডাক্ট 2 ইউজ করলো 5,000 মেশিন আওয়ার, আর ইউজ করলো 2,000 মেশিন আওয়ার। আপনি বলতে পারেন স্যার এইভাবে ভাগ করে দিয়ে দেন, বললাম। এখন মনে করেন আমার ফ্যাক্টরি ম্যানেজার, তার বেতন হলো সে ফর এক্সাম্পল 90,000 টাকা, তারটা কি আমি মেশিন আওয়ার দিয়ে ভাগ করবো? তখন ওই প্রোডাক্টের ওনারা বলতো সে তো এখানে তো মেশিন বানাচ্ছে, সে কি করছে, তার বেতনটা আমি কিভাবে দেবো, তাই না? বাট এটা তো একদম ডিফারেন্ট একটা কনভারসেশন, জাস্ট তার স্যালারি কি হবে, বাট এখানে তো না, ডিফারেন্ট কনভারসেশন রিজনটাই বলি কেন। এখন মনে করেন আপনার কোম্পানি বলল যে কোনো একটা প্রোডাক্ট আমি বন্ধ করে দেবো, আমি ডিসাইড করবো কিভাবে। ধরুন হচ্ছে এদিকে এসি আছে, ওই এসিটা অন নাই, তুমি ওই এসিটা অন নাই, অন করে দেবো। আমি তো ওকে বলতে পারি না টোকা দাও। তো এখন মনে করেন যে আজকে 90,000 টাকা বলছিলাম, 90,000 টাকা আছে তো, তারটা আমি কিভাবে ভাগ করবো? আচ্ছা, আপনার ডিফারেন্ট কনভারসেশন কি শুনতে মানে ডিফারেন্ট, মানে আপনি তো স্যার অ্যালোকেট করছেন 1 লাখ টাকা ইলেকট্রিসিটির জন্য, সো আপনি এইটাকে ডিভাইড করবেন। বাট এখানে আপনি আবার বলতেছেন ফ্যাক্টরি ম্যানেজারের কথা, যে 90,000 টাকা তার স্যালারি, ওই কনভারসেশনটা একদমই ডিফারেন্ট। না না, ডিফারেন্ট না, এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আপনার ম্যানুফ্যাকচারিং বলতে একটা থাকে না, আচ্ছা আচ্ছা, ম্যানুফ্যাকচারিং হবে তো 3-4টা থাকে, 10-12টা থাকে, 10-12টা ক্যারেক্টার 10 ড্রপ। এখন মানুষ ইলেকট্রিসিটি একটা, আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমার ফ্যাক্টরি ম্যানেজারের একটা, রাইট? এখন মনে করেন আমার সিকিউরিটি গার্ডের একটা, আমার ক্লিনিং সার্ভিস আছে, ঠিক আছে? তারপর মনে করেন আমার পানির বিল আছে। ম্যানুফ্যাকচারিং হয়তো 10-20টা এরকম থাকবে, তাই না? আচ্ছা স্যার, সে ফর এক্সাম্পল আপনি 1 লাখ দিচ্ছেন, মানে 1 লাখ দিচ্ছেন বলতে আপনি এটা স্পেসিফাই করে দিচ্ছেন। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে মানে এই ফ্যাক্টরগুলো কি ওই টাকার সাথে এফেক্টিভ হবে কিনা, সেটাই আমরা ওই চ্যাপ্টারে দেখব, যে সেটা আমি ভাগ করবো কিভাবে। এখন মনে করেন ইলেকট্রিসিটি আমি বললাম যখন মেশিন আওয়ার দিয়ে ভাগ করতেছি, রাইট? ফ্যাক্টরি ম্যানেজারকে আমি বলতে পারি কে কত প্রোডাক্ট প্রোডাকশন করছো বা কে কত সেল করছো। এখন মনে করেন সে সেল করলো সে ফর এক্সাম্পল $20,000, সে সেল করলো সে $10,000, সে সেল করলো সে $50,000, ঠিক আছে? তাহলে আমি বলবো ফ্যাক্টরি ম্যানেজার তো আমরা তার উপর বেশি কনসেন্ট্রেট করছি, এই জিনিসটা 50,000, তো তার ভিতরে তার উপর ঢুকে দেবো। আর ও বললো যে ভাই আমি তো কম মেশিন ইউজ করছি, আমি তো কম মেশিন ইউজ করছি, আমি একটা ইলেকট্রিসিটি বিল নিয়ে করতে পারি। আর এগুলো কেন আমরা, আপনি বলেন স্যার এত কষ্ট করা দরকার, এত কষ্ট করা দরকার কি? এখন মনে করেন কালকে এসে বললো যে এত প্রোডাক্ট বানাবো, একটা প্রোডাক্ট বন্ধ করে দাও, কাকে বন্ধ করবে, কিভাবে বুঝবো? যে বেশি সেল করছে তারটা বন্ধ, তারটা বন্ধ না করলে সে সবচেয়ে কম সেল করছে তারটা বন্ধ করবে না। তখন এই অ্যানালাইসিস গুলো আসে যে এই যে সবগুলো আমি ভাগ ভাগ করে দিলাম, দেখলেন যে একটা প্রোডাক্ট ঠিকই আপনার শেষে বছরে 10 কোটি টাকা সেল করতেছে, হ্যাঁ, কিন্তু সেই আপনার থেকে 2 কোটি টাকা লস করতেছে, অনেক করতেছে 2 কোটি টাকা, কিন্তু অন্য প্রোডাক্ট দেখেন 1 কোটি টাকা সেল করতেছে, হ্যাঁ, কিন্তু আপনাকে এখান থেকে সে 20 লাখ টাকা লাভ করে দিচ্ছে। তো আমি কাকে বন্ধ করবো? 10 টাকা বন্ধ করবো, সে তো আমাকে খেয়ে ফেলতেছে, তাই না? তখনই এই অ্যানালাইসিস গুলো আমার কাছে আসে। ওকে, ডোন্ট ওয়ারি, এগুলো তো খুব মজা মজা চ্যাপ্টার আছে। যখন আসবে তো স্যার থাক, যখন যাব না, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে আমার নন ম্যানুফ্যাকচারিং কস্ট। না, নন ম্যানুফ্যাকচারিং কস্টে আমার সেলিং কস্টটা কেন আসে? সেলিং কস্ট বলতে কি বোঝায়, কি বলতে পারবেন ম্যাডাম? সেলিং কস্ট বলতে কি বোঝায়? আচ্ছা, ওই প্রোডাক্টটা কাস্টমারকে সেল করার জন্য। এখন সে ফর এক্সাম্পল কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেখেন, হসপিটাল যখন যান আপনাদের রিসেপশন বলি, কি বলে, প্রেসক্রিপশনে টানাটানি করে না অনেকে, কেন করে? এটা আসলে কেন করে? জিজ্ঞেস করেন দেখি স্যার, ছবি তুলে না নিয়ে এক্স্যাক্টলি। এখন সে তো ডাক্তার সাহেবকে দিয়ে হলিডে ট্রিপ দিয়ে আসছে, তাই না? সে তো ডাক্তার সাহেবকে বলতে যে আমি টেক আ হলিডে টু মালদ্বীপ, হ্যাঁ, এখন ডাক্তার সাহেব কি আসলে তার ওষুধটা রেকমেন্ড করছেন কি শেষ? হ্যাঁ, আমার কাজে তো কাজকে বলে আমাদের প্রতি অনেক কিছু ওষুধ
তো আমরাই খাবো। যাই হোক, এখন আপনি মনে করেন ওদের এটা লাভটা কি, ওরা পার কমিশনে কাজ করে, যত ওষুধ সেল করবা, মানে ডাক্তার না, মানে ওই যে ওষুধ যারা আছে তারা কি তোমরা যত ওষুধ সেল করবা তত বেশি কমিশন পাবে, রাইট? সেটা আমার সেলিং কস্ট বা অ্যাডভার্টাইজিং। এখন এটা আমার নন ম্যানুফ্যাকচারিং খরচ কেন? বলুন স্যার, এটা প্রোডাক্টের সাথেই আছে। নন ম্যানুফ্যাকচারিং খরচ কেন? সরি, ডিরেক্টলি তো না। এখন আমি লাক্স সাবানের জন্য হায়ার করলাম, বানানো হয়ে যায়, বানানোর পরে রেডি হয়ে এক্স্যাক্টলি এটা তো আমার বানাতে খরচটা লাগছে, এটা আবার বিক্রি করতে খরচটা লাগছে। এখন আমি লাক্স সাবানের জন্য বিরাট কোহলি নিলাম না সাকিব আল হাসানকে নিলাম নাকি আনুশকাকে নিলাম, সেটা তো আর বানানোর সাথে সম্পর্ক নাই, তাই না? এই সেলিং কস্টটা আমার নন ম্যানুফ্যাকচারিং খরচে আসে, বিকজ এই সেলিং কস্ট ইজ নট বিং ইউজড টু ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্ট। যে আমার প্রোডাক্টটা বানাতে এই খরচটা আমার লাগছে, এটা বিক্রি করতে খরচটা লাগছে, ওকে? এর জন্য এটা আমার নন ম্যানুফ্যাকচারিং খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ খরচটা কি? একটু আগে বললাম হেড অফিস, সবাই তো হাই করছে না, বোরিং, সমস্যা নেই, পরের পার থেকে সুন্দর করে দেবো, আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ কি? হেড অফিসে যে খরচটা বললাম একটু আগে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। শুনে তো কি লিখতেছে, আমি তো কিছু বলতেছি যে তুমি এত কিছু লিখতেছো। এই কিছু মানুষ আছে টেবিলগুলো নষ্ট করে, এবং দেয়ালগুলো তো মাশাআল্লাহ পুরো মেহেদি হয়ে গেছে, পুরো কালা, পুরো মেহেদি। লাইক এটা ওই যে স্প্রে প্রিন্ট করে না, কুইন করে না, গ্রাফিটি, হ্যাঁ জাস্ট বল, ওই স্প্রে, তোমার কথা বলছি না, তোমার কথা বলছি না, বন্ধুদের কথা বলছি। অনেকে এটা করে না, পরীক্ষা হলে মাঝে মাঝে দেখা যায়, মানে খাতায় এভাবে এভাবে লিখতেছে, একটু করে এভাবে এভাবে কিছু, ও ছেলে আমরা কি দেখলাম? ম্যানুফ্যাকচারিং কস্ট এন্ড নন ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, নাও আসে প্রোডাক্ট কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের আরেকটা ইজি নাম হচ্ছে, এখন আসল নাম হচ্ছে সেটাকে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট বলতে কি বুঝাই? প্রোডাক্ট ক্রিয়েট করতে যে কস্ট। এক্স্যাক্টলি, আরেকটা নাম অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে আমরা কি নিব? ম্যাটেরিয়ালস, লেবার এন্ড ইওর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। পিরিয়ড কস্ট ইজ সেম, যে আপনার হেড অফিসে যে খরচ সহ। এখন একটু ইন্টারেস্টিং পার্টে আসি। আমাদের তিনটা যে পার্টটা ছিল, একটু পরে কথা বলবো, মানে দুজনের দিকে তাকাইতেছে, বোর্ডের দিকে পড়া আছে তো, সময় আছে তো, সমস্যা নেই। এখন মনে করেন যে আমরা যখন কস্টিং এ যাই, কি কি আসে? ডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, রাইট? এই তিনটা জিনিস পারলে মুখস্থ করে রাখবেন, ওকে? না আপনাদের কি হুন্ডাইয়ের এক্সাম্পল দিয়েছিলাম? হুন্ডাই কেন আসছে বাংলাদেশে? না যদি স্যার ফ্রিতে ল্যান্ড, কারণ তুমি দাওয়াতে ছিল, ফ্রিতে ল্যান্ড পাইতেছে। রাইট। এখন আরেকজন চিটাগাং ছিল বসে ক্লাস না, যাই হোক। সো এখন মনে করেন হুন্ডাই যে বাংলাদেশে আসলো, সে কি তার কোয়ালিটি খারাপ করবে? কোয়ালিটি তো খারাপ করবে না। তার মানে হুন্ডাই গাড়ি কোনো ব্র্যান্ড, হুন্ডা ওই যে বাইকের কথা না, হুন্ডাই বাইক কোনটা? আমি তুমি এক্সপ্লেইন, আমি ভাই আর কি আছে, আমি হুন্ডাই বুঝি বাকিটা বুঝি। এক্সপ্লেইন করতে গেলে এখন মনে করেন যে সে তার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। এখন মনে করেন তার খরচে 50% চলে যায় তার ম্যাটেরিয়ালসে, 20% চলে যায় তার লেবারে, ওকে, আর 30% চলে যায় তার ম্যানুফ্যাকচারিং ওভারহেডে, রাইট? তো সে বলল যে আমি আমার কোম্পানির কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না, তাহলে এই 50% এর কোনো কনসিডারেশন আসে না। এখন আমার খরচ কমাতে হবে, খরচ কমাতে হলে কোথা থেকে খরচ কমাতে হবে? এই দুটো পার্ট, রাইট? এই দুটো পার্ট থেকে আমার খরচ কমাতে হবে। তখনই তারা কি করে? একটা অ্যানালাইসিস করে। অ্যানালাইসিসটাকে আমরা বলি কনভার্জন কস্ট। না, কনভার্জন কস্ট বলতে কি বোঝায়? কনভার্জন বলতে কি বোঝায়? এক্সট্রা কোনো কিছু না, বাইক চালানো এক্সট্রা বিষয় হচ্ছে কনভার্জন, মানে হচ্ছে কাঁচা মালটাকে
আমি এখানে যদি বলি কাঁচা মালটাকে ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করে, যে আমি বিভিন্ন পার্টস নিয়ে আসলাম সেটাকে এখন আমি একটা পুরো প্রোডাক্ট বানাবো। সো এই র ম্যাটেরিয়ালস কি আমার পার্টস গুলো না, এই 50% আমি নেগোশিয়েট করছি, বাকি 30% দিয়েই তো আমি এটাকে কনভার্ট করতেছি, তাই না? সো এর জন্যই যখন ডিরেক্ট ম্যাটেরিয়ালস এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড একসাথে থাকে সেটাকে আমরা বলি কনভার্জন কস্ট। কনভার্জন কস্ট। তখন কি করে কোম্পানি বলে যে ঠিক আছে এই দুটার খরচটা বের করো, এই দুজনের খরচটা কি আমার করো, যেহেতু আমি র ম্যাটেরিয়ালসে কাজ করতেছি না, র ম্যাটেরিয়ালস আমি ধরবো না, যা র ম্যাটেরিয়ালস সেটা সেভাবেই থাকবে। এখন দেখো এখান থেকে কোথাও কমায়, সে বলতে পারে যে স্যার ঠিক আছে, সে আমাকে বললো যে 10% কষ্ট কম, কে বলতে পারে ঠিক আছে লেবারে কিভাবে কমাবো, আমি লেবারে কিভাবে কমানো যায়, শুনে না বলো লেবারে কিভাবে খরচটা কমানো যায়, এক্স্যাক্টলি দরজার লোক লেবারে কমানো যায়, দ্যাটস দ্য ইজি ওয়ে। আরেকটা কি ইজি ওয়ে আছে, বলবো এতদিন আমি সেমি অটো দিয়ে ইউজ করতেছিলাম, রাইট? সেমি অটো মানে কি, একটু অটো একটু ম্যানুয়াল। আমার মনে করেন যে এখানে প্রোডাকশন হচ্ছিল 10,000 ইউনিট, ওকে? আমি এখন বললাম যে সেমি অটো লেবার একই রাখবো কিন্তু অটোমেটেড মেশিন আনো, অটোমেটেড মেশিন আনো সো দ্যাট আমার প্রোডাকশন ক্যাপাসিটি হয়ে যায় 20,000, ওকে? আরেকটা ওকে, দিস ইজ দ্য মডার্ন ওয়ে, যে এখন আচ্ছা লেবার যদি আপনি কমায় ফেলেন আপনার লস, আপনার লসটা কি, এই লেবারটাকে 1 বছর ধরে ট্রেন করছে, এই লেবারটাকে 1 বছর ধরে ইনভেস্টমেন্ট করছে, আপনি করছেন, রাইট? সো ওকে যদি আসলে আপনি ছাঁটাই করে দেন আপনার এই 1 বছর ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে গেল না, রাইট? 1 বছর ইনভেস্টমেন্ট নষ্ট, তারপর সে মনে করেন একজন মানে তারা বলতে আস্তে আস্তে কোম্পানি এখন নতুন কাউকে আনলে সে কোম্পানিকে বুঝতে হবে, জানতে হবে, তারপর সে সো ওই অ্যাপ্রোচটা ইজ ইজি অ্যাপ্রোচ বাট ইটস ট্রেডিশনাল অ্যাপ্রোচ। এখন চেষ্টা করে যে আমি কিভাবে প্রোডাকশন ক্যাপাসিটিটা বাড়াবো, রাইট? এই গেল আমার কনভার্সন কস্টের হিসাব। আরেকটা থাকতে পারে কি, যেটা হুন্ডাই করলো, গাড়ির কোম্পানি হুন্ডাই কি করলো যে ঠিক আছে এখন যদি আমি কোরিয়াতে আমার প্রোডাক্টটা বানাই আমার একটা অ্যাকাউন্টেন্টকে দিতে হবে সে $5,000 আমার, ওকে? আমি যদি বাংলাদেশে এসে বলি ওই একই কোয়ালিটির একটা আমাকে দিতে হবে 50,000 টাকা পার মান্থ, রাইট? তার মানে আমি 10টা অ্যাকাউন্ট রাখতে হবে, কোরিয়ান একটা অ্যাকাউন্ট মিলে গেছে, তো তার এখান থেকে কমে গেল না, রাইট? সে চিন্তা করলো যে ঠিক আছে আরেকটু হতে পারে যে মনে করেন সে বাংলাদেশি কোম্পানি মনে করে, আর বাংলাদেশি কোম্পানি বললো যে না আমি গাজীপুরে সেট আপ করবো না, আমি চিটাগাংয়ে সেট আপ করবো, কেন লাভ, চিটাগাংয়ে কি সমস্যা, খুশি হয়ে গেছে, চিটাগাংয়ে লাভটা কি, কম্পিটিশন ওইখানে কস্টিং কম, কি ম্যাডাম, নো ওয়ে, একদমই না স্যার, একদমই না ভাই ভাই, বুঝবার না ঢাকা থেকে তো কম হবে, ঢাকার থেকে তো কম্পেয়ার একটু কম হবে, ঢাকা থেকে ঢাকাতে তো কোনো ফ্যাক্টরি নেই, ঢাকা গাজীপুরে জিনিস, কিন্তু ওখানে যে ল্যান্ড খরচ আমি কেন ওখানে ল্যান্ড জোনের বাড়াবো, পোর্ট। এখন মনে করেন চিটাগং থেকে আমার গাজীপুরে আসছে, ঠিক আছে, আমার মিনিমাম ট্রাক খরচ থাকবে আপনার 20,000 টাকা বা 12,000 থেকে 20,000 টাকা একটা ট্রাকের খরচ। কিন্তু আমি যদি তাকে বলি যে ভাই পোর্ট থেকে তুমি এই যে পোর্টের কাছাকাছি কি আছে এলাকার নাম, আরে বলুন বন্দর তো পোর্ট, আচ্ছা যাই হোক পোর্টের আশেপাশে দেখুন একটা এলাকা আছে, হ্যাঁ বন্দরই আছে পোর্টের কাছে, আচ্ছা ঠিক আছে পোর্টের কাছাকাছি এবিসি একটা এলাকা আছে, ঠিক আছে, ওখানে আমি ফ্যাক্টরি সেট আপ করতে পারি, তো আমার কি এই টাকা তখন লাগবে না, আমি তখন এটাকে অ্যাটলিস্ট সে 5,000 শেষ করে দিতে হবে, যে 5,000 বলতে তুমি আমার এখানে 2,000, ওকে? তো আমার খরচ কমে গেল না, এই জন্য আমি চিটাগং থেকে মুভ করতে পারি, ওকে? এইভাবে কোম্পানিরা এই দুটো জিনিস দিয়ে যে এখানে কি কি ফ্যাক্টর আছে দেখো কিভাবে কমানো যায়, ওকে? তারপর আসে প্রাইম কস্ট, কনভার্সন কস্ট বুঝে গেছে স্যার ম্যাডামদের? আচ্ছা ম্যাথ আসবে আগে এগুলো বুঝে নেন, ওকে? জন্মভূমি ম্যাথ আসবে এগুলো বুঝে তারপর ম্যাথ করবে, প্রাইম কস্ট। এখন পটেটো চিপস কে খায়, গ্রিন পটেটো চিপস সেটা আর কে খায়, দাম কি বাড়ছে, না 10 টাকা কি কমছে, One. ও কি বললো
যে ভাই আমার কোয়ালিটি দিয়ে কোনো কাম নেই, আমার কোয়ালিটি এমনি মানুষ কোয়ালিটির জন্য খায় না, আমাদের কম দামের জন্য খায়। ওকে, যারা কোয়ালিটির জন্য খায় যেমন সুনারা, তারা খায় কি লেস, প্রিঙ্গলস, রাইট? আমরা ভাই গরিব, আমরা নরমাল পটেটো চিপস খাই। ওকে, এখন মনে করেন সে বললো কি ঠিক আছে আমার এটা কোনো কাজ নেই, আমার এটা কোনো কাজ নেই, আমার আগে আলু আনতাম সে ফর এক্সাম্পল বগুড়া থেকে আলু কই বগুড়া তো রংপুর থেকে এখন হচ্ছে ফর এক্সাম্পল ময়মনসিংহ আলু হয়, কিন্তু একটু কোয়ালিটি খারাপ। সে কি বললো যে ঠিক আছে আমার র ম্যাটেরিয়ালসের কোয়ালিটি একটু কম, আন্দোলন আছে মুন্সিগঞ্জে মারা দিলাম আমার তো জেলে দিবে না, আমি তো দেশ হয়ে গেলাম না, আমি তো কোনো পার্সনের এগেইনস্টে কথা বলি না, আমি আলুর এগেইনস্টে কথা বলছি। যাই হোক, এখন আমি বললাম যে ভাই আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমি কিছু করার নাই, হ্যাঁ এটা যা আছে তাই থাকবে, কিন্তু আমি আমার র ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করব, ঠিক আছে? সে তখন কি করবে, তার প্রাইম কস্টে দেবে। ওকে, সো প্রাইম কস্টের ফর্মুলা কি? ম্যাটেরিয়ালস প্লাস ডিরেক্ট লেবার। বোরিং? এগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেবো। সেকশন বি তে এত করার সাথে